হঠাৎ পরিচিত কণ্ঠে কে যেন আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 1 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনো আশা করিনি। নিশ্চয়ই এই কলেজে পড়ে। ধুর, ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে না কথা বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন? আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব, তখনই আরোহী আমার পথ আটকিয়ে বলে উঠল, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখের জল আটকাতে পারিনি। নিজেকে অনেক অপরাধী মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমার বাসায় এভাবে ছেড়ে নিশ্চয় আসতেন না। আমি বললাম, আমাকে তাড়ানোর জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আরোহী বলল, আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পারছি। আমি নিশ্চুপ। আরোহী বলল, আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এবার কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না। আমি বললাম, আপনি পারেনও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টি মাখা কথা বললেই আমি আপনার ওখানে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহার ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু আপনি তো এরকম না। আরোহী আনমনে বলে উঠল, আপনি চাইলে আমি সবকিছু বদলে ফেলবো। আমি বললাম, আমি চাইলে নিজে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি না? আমি বললাম না। আরোহী বলল, কেন? আমি বললাম, আমি আমার একাকিত্ব জীবনে ভালো আছি, এখানে কারো বন্ধুত্বের দরকার নেই। আরোহী বলল, আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি নিশ্চুপ হয়ে আরোহীর কথা শুনছিলাম। আরোহী জিজ্ঞাসার দৃষ্টিতে বলল, আমাকে ক্ষমা করবেন না তাই তো? অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়াটা হচ্ছে একটা মহৎ কাজ, আপনি কি এই মহৎ কাজটি করবেন না? আমি আরোহীকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়ে তো দেখছি এক এক সময় এক এক রূপ ধারণ করে। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিসবিহেভ করতো, আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠল, আমাকে কি মাফ করা যায় না? আমি নিশ্চুপ। আরোহী বলল, কি হলো বলেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। এই বলেই বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্যই করতে পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতাকে মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে সব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতে স্বপ্নের ঘরে দেখলাম কাকিমাকে সাদা কাফনে জড়িয়ে খাটে করে কই যেন নিয়ে যাচ্ছে। আমি পেছন দিক থেকে তাদেরকে কান্নায় ভেঙে পড়ে বারবার ডাকতেছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না। কেউ আমার কথা কানেই নিচ্ছে না। উপায় না পেয়ে জোরে কাকিমা বলে চিৎকার মেরে বলতেই ঘুম ভেঙে গেল আমার। রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো, ভাই আপনি ঘুমের মাঝে হঠাৎ কাকিমা বলে চিৎকার দিলেন, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন? আমি বললাম, ভাই পানি হবে একটু? বলা মাত্রই জয় সামনে এক গ্লাস পানি এনে দিল। তারপর পানিটুকু খেয়ে জয়কে বললাম, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে কাকা কাকিমা, তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন। আজ প্রায় 1 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। জয় বলল, তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন? আমি বললাম, সে এক লম্বা কাহিনী। জয় কৌতূহলবশত জিজ্ঞেস করে বলে উঠল, বলেন না ভাই, কি কাহিনী? আমি বললাম, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। জয় বলল, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনার গল্পটা শুনবো। এখন আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। আমি বললাম, বাকি রাতটুকুতে ঘুমাতে আর পারলাম না। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তা ঠিক এখন মনে নেই। নামাজ শেষে বাসায় আসলাম। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগেও অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের ওখানে ফোন দেওয়ার ইচ্ছা হয়নি, কিন্তু আজকে দিতে হচ্ছে। তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হবার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? আমি বললাম, কাকিমার কাছে ফোনটা দেন। আমার কণ্ঠ শুনেই তানিশা বলল, ভাই তুই কেমন আছিস? কতদিন ধরে তোর ফোন নাম্বারে কল দিয়েছি, তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায়। ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো? তানিশা একসঙ্গে কথাগুলো বলে উঠল। তানিশার কথার উত্তরে বললাম, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা বাড়িয়ে লাভ নেই, ফোন রাখছি আমি। তানিশা কিছুটা মন খারাপ করে বলল, মাকে ফোন দিচ্ছি, তবুও তুই ফোনটা রাখিস না। কাকিমার হাতে ফোনটা দেওয়ার পর কাকিমা কান্না করে বলে উঠল, বাবা কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? কাকিমা বলল, তুই কি আমাদের ভালো রেখেছিস? আমি চুপ করে থাকলাম। কাকিমা বলল, বাবা অনেকদিন তো বাইরে থাকলি, এবার অন্তত চলে আয়, তোকে ছাড়া বাড়িটা কেমন
মন শূন্যতায় ভরে গেছে। আমি নিশ্চুপ। কাকিমা বললেন, তোকে খুঁজতে তোর কাকাই ঢাকা পর্যন্ত খুঁজে আসছে, কিন্তু তোর সন্ধানও পাইনি। কোথায় আছিস, কি করছিস, কিছুই জানতে পারিনি। বাবা, আমাকে বল তুই কোথায় আছিস। আমি বললাম, সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বেই কাটিয়ে দিব। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকার। হাজার হোক, আমি তো তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়ে বলল, তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য? আমি জানি তোর একটু জিদ বেশি, এর জন্য কি আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি? তুই হয়তো আমাদেরকে ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই, সেটা কি বুঝিস না? এবারও আমি নিশ্চুপ। কাকিমা বললেন, বাবা তুই আর জিদ করে বাহিরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। এভাবেই কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম। পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিও, রাখছি আমি। এইটুকু বলতেই কাকিমা বলল, তানিশা তোর সঙ্গে কথা বলতে চাচ্ছে, ওর সঙ্গে কথা বল। এই বলেই তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে আমি ফোনটা কেটে দিলাম। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোনটা কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল, অথচ আমার সঙ্গে কথাই বলল না। কাকিমা বলল, থাক মা, মন খারাপ করিস না, তুই বোন হয়ে ওকে বাজে কথা বলেছিস, এর জন্যই অভিমান করে আজও কথা বলল না। ইতোমধ্যে তানিশা কান্না করা শুরু করে ফেলছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিয়ে বলল, আবার যখন ফোন দিবে তখন রনিকে বুঝিয়ে বলবনি যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে, ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন এভাবে কথা বলতে গেলি কেন? তানিশা কান্না করে বলল, মা আমার ভুল হয়েছে, এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না। অপরদিকে আমি ভাবতেছি তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। পাগলিটা নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছে, পেলেই বাকি, বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। আজও তার বলা প্রত্যেকটি বাজে কথাগুলো আমার কানে ভেসে আসে। এসব ভাবছি, এর মধ্যে মেসেজের শব্দে ধ্যান ভেঙে গেল। তারপর মেসেজটি ওপেন করে পড়তে লাগলাম। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো নেই। পরিবার ছাড়া কজনেই বা ভালো থাকতে পারে, সেদিক থেকে তুমিও ভালো নেই, সেটা আমি জানি। তোমার 2 বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। কি করব বলো? যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখনই দুর্জয় যে আমাদের মাঝে এমন একটা দেয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম, জানি না আমার ক্ষমা হবে কিনা। তারপরও বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে আমি না জেনেই অন্যায়টা করে ফেলেছি। বিশ্বাস করো, সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আব্বুও অনেক অনুশোচনায় ভুগছেন। প্লিজ এবার গ্রামে ফিরে এসো, জিদ করো না, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাগুলো ফোনেই বলতাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না, তাই মেসেজেই বললাম। মেসেজটা পড়ে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজকে সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে? হৃদিতা নয় তো? কৌতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এটা। তারপর কথা না বলে দ্রুত লাইনটা কেটে দিলাম। এরপর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো।